প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আরও একটি ভিডিওতে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। এই ভিডিওতে রয়েছে রাজশাহী বোর্ড 2024 সালে এইচএসসি পরীক্ষায় আগত ইংরেজি দ্বিতীয় পত্র প্রশ্ন এবং প্রয়োজনীয় ব্যাখ্যাসহ তার সমাধান। আশা করি ইংরেজিতে ভালো প্রস্তুতি নিতে ভিডিওটি তোমাদের জন্য সহায়ক হবে। তাহলে চলো শিক্ষার্থী বন্ধুরা, আমরা প্রশ্নগুলো সমাধান করি। প্রথম প্রশ্ন যথারীতি প্রিপোজিশন সংক্রান্ত। এডুকেশন ইজ ইনস্ট্রুমেন্টাল। শিক্ষা হলো এমন একটা জিনিস যেটা অতি প্রয়োজনীয়। ইনস্ট্রুমেন্টাল এর পরে ইন ব্যবহার করতে হয়। ইন ব্রিঙ্গিং অ্যাবাউট। ব্রিং অ্যাবাউট মানে ঘটানো। কি ঘটানো? আর্থ সামাজিক উন্নয়ন। আর্থ সামাজিক উন্নয়নে শিক্ষা হলো একটি অতি প্রয়োজনীয় জিনিস। এ ম্যান ডিভয়েড অফ। ডিভয়েডের পরে ফিক্সড প্রিপোজিশন রয়েছে, অফ ব্যবহার করতে হয়। এডুকেশন শিক্ষা থেকে বঞ্চিত ব্যক্তি ক্যান নট কন্ট্রিবিউট অবদান রাখতে পারে না টু দ্য সোসাইটি সমাজে। কন্ট্রিবিউটের পরে টু ব্যবহার করতে হয়, এটাও মোটামুটি ফিক্সড। অন দি আদার হ্যান্ড অন্যদিকে অ্যান এডুকেটেড ম্যান একজন শিক্ষিত ব্যক্তি প্লেস এ পাইভোটাল রোল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। ইন ইনহ্যান্সিং ত্বরান্বিত করতে রোলের পরে ইন ব্যবহার করতে হয়। দ্য পেস অফ সোশিও ইকোনমিক ডেভেলপমেন্ট আর্থ সামাজিক উন্নয়নের গতিকে ত্বরান্বিত করতে একজন শিক্ষিত ব্যক্তি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকেন। এ কান্ট্রি শুড পুট মাচ এমফেসিস অন এডুকেটিং ইটস সিটিজেন। একটি দেশের উচিত তার নাগরিকদের শিক্ষিত করার জন্য অধিক গুরুত্ব দেওয়া। এমফেসিস তারপরেও কিন্তু সাধারণত অন ব্যবহার করা হয়। দ্য সিটিজেন্স হ্যাভ টু বি প্রোভাইডেড। সিটিজেনদেরকে দিতে হবে প্রোভাইডেড উইথ সামথিং উইথ অ্যাম্পল অপরচুনিটিস প্রচুর সুবিধা দিতে হবে। সো দ্যাট যাতে করে দে ফিল কিন ইন্টারেস্ট যাতে তারা আগ্রহ বোধ করে ইন গেটিং দেমসেলভস এডুকেটেড নিজেদেরকে শিক্ষিত হওয়ার ক্ষেত্রে তারা যেন অত্যাধিক আগ্রহ বোধ করে থাকে, এই জন্য তাদেরকে অধিক সুযোগ সুবিধা দিতে হবে। দ্য এডুকেটেড পিপল আর টু বি ট্রিটেড যারা শিক্ষিত তাদের প্রতি আচরণ করতে হবে উইথ মাচ রেসপেক্ট অত্যাধিক সম্মানের সাথে, মর্যাদার সাথে। এই ছিল কোশ্চেন 1। আমরা এখন কোশ্চেন 2 সমাধান করব। এইখানে যে ওয়ার্ডগুলো রয়েছে, ফ্রেজগুলো রয়েছে, সেই ওয়ার্ড এবং ফ্রেজগুলো দিয়ে এই গ্যাপগুলো আমরা পূরণ করব। ইউ লুক এক্সস্টেড তোমাকে দেখে খুব বিপর্যস্ত মনে হচ্ছে। কাউকে যখন আমরা অ্যাডভাইস দিব তখন কি বলবো? আমরা হ্যাড বেটার বলবো। ইউ হ্যাড বেটার টেক রেস্ট ফর এ ওয়াইল। তুমি বরং কিছুক্ষণের জন্য বিশ্রাম নাও। দ্য থিফ হ্যাজ ফ্লেড এওয়ে। চোর পালিয়ে গেল। হি মাইট বি কট পাছে সে ধরা পড়তো। আশঙ্কা করা অর্থে লেস্ট ব্যবহার করা হয়, আর লেস্টের পরেও একটা কমন স্ট্রাকচার রয়েছে। সাবজেক্ট ব্যবহার করতে হয়, তারপরে মাইট অথবা শুড। এখানে মাইট ব্যবহার করা হয়েছে, ভার্বের বেস ফর্ম ব্যবহার করা হয়েছে। আশঙ্কা করা অর্থে লেস্ট ব্যবহার করা হয়। সে চলে গিয়েছে পাছে যদি সে ধরা পড়তো। এখানে দুটি গ্যাপ রয়েছে, তার মানে বোঝাই যাচ্ছে যে হয় এই অপশনটি আমরা ব্যবহার করব, না হয় এই অপশনটি আমরা ব্যবহার করব। এখানে রয়েছে সাবজেক্ট এবং ভার্বের পাস্ট পার্টিসিপল যা ব্যবহার করতে হয় নো সোনার হ্যাডের পর। নো সোনার হ্যাড আই সিন দ্য স্ন্যাক দেন আই বিকেম ও স্ট্রাক। যখনই আমি সাপটি দেখলাম তখনই আমি আতঙ্কগ্রস্ত হয়ে গেলাম। নো সোনার হ্যাড এবং দেন যেইমাত্র একটা কাজ হয়ে গেল অমনি আরেকটা কাজ হয়ে যাওয়া অর্থে ব্যবহার করা হয়। যেইমাত্র আমি সাপ দেখলাম সেইমাত্র আমি আতঙ্কগ্রস্ত হয়ে গেলাম। আই উড রেন্ডার মাই কোঅপারেশন টু ইউ। আমি আমার কোঅপারেশন সহযোগিতা তোমার দিকে বাড়িয়ে দিব। ইফ সাবজেক্ট ফাঁকা রয়েছে, তারপরেই ভার্ব রয়েছে, সুতরাং এখানে আমরা ইট ব্যবহার করব। ইফ ইট রিকোয়ার্স যদি এটা প্রয়োজন হয়। ইট ওয়াজ লং সাবজেক্ট এবং ভার্বের পাস্ট ফর্ম রয়েছে। সাবজেক্ট হ্যাড এবং ভার্বের পাস্ট পার্টিসিপল রয়েছে। এক্ষেত্রে সিন্স ব্যবহার করব আমরা, কারণ সিন্সের দুই পাশে এরকম স্ট্রাকচার ব্যবহার করা হয়। সিন্সের আগে প্রেজেন্ট হলে পরে হয় সাবজেক্ট এবং ভার্বের পাস্ট ফর্ম, আর যদি পাস্ট টেন্স থাকে তাহলে এই স্ট্রাকচারটা হয়। সিন্স দ্বারা সময় বোঝায়, সিন্স দ্বারা কারণ বোঝায়, এখানে সময় বোঝানো হয়েছে। ইট ওয়াজ লং অনেক দিন হয়ে গেছিল। সিন্স আই হ্যাড মেট ইউ
তোমার সাথে যে আমার সাক্ষাৎ হয়েছিল সেই থেকে। যখনই সে আমার সাথে সাক্ষাৎ করলো, হি হাগড মি ওয়ার্মলি, সে আমাকে আলিঙ্গন করলো, জড়িয়ে ধরলো। এখানে অ্যাজ সুন অ্যাজ ব্যবহার করতে হবে, যখনই বা যেই মাত্র। ডোন্ট এক্সপেক্ট এনি হেল্প ফ্রম হিম, তার কাছ থেকে কোনো সহযোগিতা প্রত্যাশা করো না, সে এতই ব্যস্ত যে তোমাকে সাহায্য করতে পারবে না। হি ইজ টু বিজি টু হেল্প ইউ। টু এবং টু, যদিও এখানে কোনো নাবোধক শব্দ নেই, তারপরও নাবোধক অর্থ প্রকাশ করবে। হি ইজ টু উইক টু ওয়াক, সে এতই দুর্বল হাঁটতে পারে না। হি ইজ টু পুর টু বাই ফুড, সে এতই গরিব খাবার কিনতে পারে না। টু টু নেগেটিভ অর্থ প্রকাশ করে। আই এম অ্যান অরফান নাও, আমি এখন এতিম। উড দ্যাট মাই ফাদার হ্যাড লিভড লঙ্গার, যদি আমার বাবা আরও দীর্ঘদিন বেঁচে থাকতেন। এখানে উড দ্যাট ব্যবহার করতে হবে, যেটা অনেকটা ইফের অর্থে ব্যবহৃত হয়েছে। হি ক্যান নট ওয়াক ফর ফিউ স্টেপস, সে কয়েকটা স্টেপই হাঁটতে পারে না। 1 মাইল দৌড়ানো তো দূরের কথা, পরের কথা। দূরের কথা পরের কথা বোঝানোর জন্য লেট অ্যালোন ব্যবহার করতে হয়। হি ওভারলুকস মি, সে আমাকে অগ্রাহ্য করল, এমনভাবে বা মনে হয় অ্যাজ ইফ হি নেভার নিউ মি, সে কখনোই আমাকে চিনত না। অ্যাজ ইফের আগে প্রেজেন্ট টেন্স হলে পরে সাবজেক্ট এবং ভার্বের পাস্ট ফর্ম হয়ে থাকে, যথারীতি এখানে সেটা ব্যবহৃত হয়েছে। তাহলে চলো আমরা কোশ্চেন 3 সমাধান করি। লজিক এবং গ্রামার দুটি সমন্বয়ে এই সেন্টেন্সগুলো কমপ্লিট করতে হবে। হ্যাড ইউ সট মাই হেল্প, হ্যাড রয়েছে, সাবজেক্ট রয়েছে, ভার্বের পাস্ট পার্টিসিপল রয়েছে। সিক সট সট, তুমি যদি আমার সাহায্য চাইতে, এই অংশে যে স্ট্রাকচারটি হবে সাবজেক্ট উড হ্যাভ এবং ভার্বের পাস্ট পার্টিসিপল আই উড হ্যাভ হেল্পড ইউ, আমি তোমাকে সাহায্য করতাম। এ ম্যান লিডিং অ্যান ইন্ডোলেন্ট লাইফ, যে ব্যক্তি অলস জীবনযাপন করে সে কিন্তু জীবনে সফল হতে পারে না। তাহলে এই অংশটা বাদ দিলেও কিন্তু সেন্টেন্সটা ঠিক থাকে। এ ম্যান ক্যান নট সাকসিড ইন লাইফ, কোন ব্যক্তি সফল হতে পারে না? লিডিং অ্যান ইন্ডোলেন্ট লাইফ, যে ব্যক্তি নিশ্চল বা অলস জীবনযাপন করে থাকে। স্ট্রাইক দ্য রড, লোহাকে আঘাত করো, কখন? ওয়াইল ইট ইজ হট, যখন এটা আগুনে পুড়ে লাল হয়। এটা একটা প্রবাদ, যদিও এখানে স্ট্রাইক দ্য আয়রন হওয়ার কথা ছিল, রড ব্যবহার করেছে, তারপর আমরা সেই প্রবাদের জিনিসটাই ব্যবহার করলাম। দ্য ম্যান হু লাভ দেয়ার কান্ট্রি, যে ব্যক্তি তার দেশকে ভালোবাসে। অ্যাডজেক্টিভ ক্লোজ, তাহলে এই জায়গায় আমি ভার্ব দিব, কারণ তার সাবজেক্ট এখানে রয়েছে, এটা এক্সট্রা অংশ। যে ব্যক্তি দেশকে ভালোবাসে তাকে আমরা দেশপ্রেমিক বলতে পারি। দ্য ম্যান হু লাভ দেয়ার কান্ট্রি আর প্যাট্রিয়টস। বি পাংচুয়াল ইন ইউর স্টাডিজ, পড়াশোনায় পাংচুয়াল হও। পাংচুয়াল অর্থ হলো সময়ের কাজ সময়ে করা। আমরা এখানে লেস্ট ব্যবহার করব। লেস্টের ইতিমধ্যে একটা স্ট্রাকচার আমরা শিখেছি। লেস্টের পর সাবজেক্ট ব্যবহার করব, শুড অথবা মাইট ব্যবহার করব, ভার্বের বেস ফর্ম ব্যবহার করব। আমি বলতে চাই লেস্ট ইউ শুড রিপেন্ট, পাছে তুমি অনুশোচনা করবে। ফুড অ্যাডাল্টারেশন ইজ এ ক্রাইম, খাদ্যে ভেজাল করা একটি অপরাধ। ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম। এদের পরে সাবজেক্ট এবং ভার্বের পাস্ট ফর্ম ব্যবহার করতে হয়। অর্থ হলো এখনই উপযুক্ত সময়। দ্য গভর্নমেন্ট টুক অ্যাকশন অ্যাগেনস্ট দ্যাম। এখানে দ্য গভর্নমেন্ট হলো সাবজেক্ট, টুক ভার্বের পাস্ট ফর্ম রয়েছে, তারপর অন্যান্য প্রয়োজনীয় শব্দ রয়েছে। চাইল্ডহুড ইজ দ্য গোল্ডেন পিরিয়ড অফ লাইফ, জীবনের সোনালী সময় হলো শৈশবকাল। আই উইশ, আমার ইচ্ছা, সাবজেক্ট এবং ভার্বের পাস্ট ফর্ম ব্যবহার করতে হবে, অনেকটা ইফের মতো হবে। ইফ আই ওয়ার এ চাইল্ড এগেইন, আমি যদি আবার শিশু হতে পারতাম। স্কার্সলি হ্যাড উই গট আউট অফ হোম, যেমাত্র বাসা থেকে বের হলাম। স্কার্সলি হ্যাড সাবজেক্ট এবং ভার্বের পাস্ট পার্টিসিপল। দ্বিতীয় অংশের শুরুতে আমরা ওয়েন দিব, সাবজেক্ট দিব, ভার্বের পাস্ট ফর্ম দিব। এখানকার বেশিরভাগ ক্ষেত্রেই নির্দিষ্ট একটা স্ট্রাকচার অনুযায়ী হয়েছে। এই স্ট্রাকচারগুলো যদি মনে রাখতে পারো অন্য অন্য প্রশ্নেও এগুলো ব্যবহার করতে পারবে। দ্বিতীয় অংশের শুরুতে আমরা ওয়েন ব্যবহার করলাম, সাবজেক্ট দ্য রোফ ব্যবহার করলাম, ভার্বের পাস্ট কলাপসড ব্যবহার করলাম।
যেই মাত্র ঘর থেকে বের হলাম অমনি ছাদটি ভেঙে পড়ল। দুটি কাজের মধ্যে সময়ের ব্যবধান খুব অল্প বোঝাবে। নো সুনার হ্যাড এবং দেন দিয়ে যেই এক্সাম্পল এখানে ব্যবহার করেছিলাম সেই অর্থটাই এখানে ব্যবহার হবে, প্রায় একই রকম অর্থ থাকে এদের। আই নো দ্য ম্যান, আমি লোকটাকে চিনি, এখানে আমরা একটা অ্যাডজেক্টিভ ক্লোজ দিব, হু ইজ ওয়াকিং ওভার দেয়ার, যে লোকটি ওখানে হাঁটছে। হি ফেইন্টস অ্যাজ দো, অ্যাজ ইফ এবং অ্যাজ দোর আগে যদি প্রেজেন্ট টেন্স থাকে তারপরে ব্যবহার করতে হবে সাবজেক্ট এবং ভার্বের পাস্ট ফর্ম। অ্যাজ ইফ এবং অ্যাজ দো অর্থ হলো মনে হয় বা যেন, সে ভান করলো যেন সে কিছুই জানে না। তাহলে সাবজেক্ট ব্যবহার করলাম এবং পাস্ট টেন্স ব্যবহার করলাম, অর্থাৎ পাস্ট ফর্ম। এই ছিল কোশ্চেন 3। এখন আমরা সমাধান করব রাইট ফর্মস অফ ভার্ব। এখানে সুবিধা হলো ভার্বগুলো ব্র্যাকেটে দেওয়া আছে, টেন্স এবং সাবজেক্ট দেখে যথাযথ ফর্ম ব্যবহার করতে হবে। দ্য লাইফ অফ আওয়ার ফার্মার্স, যেহেতু মূল সাবজেক্ট হলো দ্য লাইফ, সুতরাং এখানে ইজ ব্যবহার করতে হবে। ব্র্যাকেটে যদি বি থাকে মনে করতে হবে এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, তাদের কেউ একজন ব্যবহার হবে। মেনি এ ফার্মার, মেনি এ দিয়ে যদি কোনো সাবজেক্ট থাকে সেক্ষেত্রে এটাকে সিঙ্গুলার হিসেবে ধরে নিব। নট নো, নট তো একা বসে না, সাহায্যকারী ভার্বের প্রয়োজন আছে, এখানে কিন্তু সাহায্যকারী ভার্ব নেই। যেহেতু এটা থার্ড পারসন সিঙ্গুলার আমরা ডাজ নিব, আর ডাজের পরে কিন্তু ভার্বের বেস ফর্ম হয়, সুতরাং নো যেভাবে আছে সেভাবেই থাকবে। অনেক কৃষকই জানে না হাউ টু কাল্টিভেট সায়েন্টিফিক্যালি, কিভাবে বিজ্ঞানসম্মত কৃষিকাজ করতে হয়। দে ওয়ার্ক হার্ড ফ্রম ডন টু ডাস্ক, তারা প্রত্যুষ থেকে খুব সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কাজ করে, এটা যা আছে তাই থাকবে, জেনারেল সেন্সের কথা। বাট দেয়ার টয়েল, কিন্তু তাদের এই শ্রম গোজ এওয়ে, যেহেতু মূল সাবজেক্টটা হলো টয়েল, এটা থার্ড পারসন সিঙ্গুলার, ভার্বের সাথে অ্যাজ বা ইএস যোগ করতে হবে। ডিউ টু ল্যাক অফ সায়েন্টিফিক নলেজ, বিজ্ঞানসম্মত জ্ঞানের অভাবে তাদের অধিকাংশ শ্রম ব্যর্থ হয়ে যায়। আওয়ার গভর্নমেন্ট অফার্স এ লট অফ অপরচুনিটিস টু দ্যাম, আমাদের সরকার তাদেরকে অনেক সুযোগ সুবিধা অফার করছে। উইথ এ ভিউ টু, উইথ এ ভিউ টু উদ্দেশ্য বোঝাতে ব্যবহার করা হয় এবং এরপরে ভার্বের সাথে আইনজি যোগ করতে হয়। উইথ এ ভিউ টু এলিমিনেটিং, দূর করার জন্য, দেয়ার সাফারিংস, তাদের ভোগান্তি। আনফর্চুনেটলি, দুর্ভাগ্যক্রমে, দে নট অ্যাভেইল, নট একা বসে না, ইতিমধ্যে আমরা জেনেছি। যেহেতু দে প্লুরাল আমরা ডাজ নিব না, ডু নিব। ডু নট অ্যাভেল দেমসেলভস, দে ডু নট অ্যাভেল দেমসেলভস অফ দোজ অপরচুনিটিস, সেই সুযোগগুলো তারা নিতে পারছে না। ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম, ইতিমধ্যে কিন্তু বলেছি তাদের পরে সাবজেক্ট ব্যবহার করতে হয় এবং ভার্বের পাস্ট ফর্ম ব্যবহার করতে হয়। গেটের পাস্ট ফর্ম হলো গট। দে গট সায়েন্টিফিক এডুকেশন, এখনই উপযুক্ত সময়, তাদের উচিত বিজ্ঞানসম্মত শিক্ষা নেওয়া। অ্যান্ড অল কনসার্নড, এবং সংশ্লিষ্ট যারা রয়েছে তাদের উচিত তাদেরকে সহযোগিতা করা। তাহলে এক্ষেত্রে আমরা এখানে একটা মডাল অক্সিলারি যোগ করে দিই। শুড ব্যবহার করব আমরা, বা মাস্ট ব্যবহার করতে পারি। শুড হেল্প দেম, সংশ্লিষ্ট সবার উচিত তাদেরকে সহযোগিতা করা। ইফ দে আর এডুকেটেড, এটা আবার পেসিভ করতে হবে। ইফ দে এডুকেট, তারা যদি শেখায়, বরং অর্থটা হবে তারা যদি শিক্ষিত হয়। সাবজেক্টের উপর এসে যখন কাজ করবে তখন কিন্তু পেসিভ করতে হয়, আর পেসিভ করার জন্য একটা বি ভার্ব নিতে হয়। দে নিয়েছি কারণ এখানে সাবজেক্ট প্লুরাল এবং ভার্বের পাস্ট পার্টিসিপল করতে হয়। অধিকাংশ ভার্ব পাস্ট এবং পাস্ট পার্টিসিপল হয়ে থাকে ইডি যুক্ত হয়ে। তারা যদি শিক্ষিত হয়, দে উইল কন্ট্রিবিউট বেটার, অথবা দে ক্যান কন্ট্রিবিউট বেটার। আমরা এখানে একটা স্ট্রাকচার অনুযায়ী উইল বা ক্যান যোগ করব। আমরা উইল যুক্ত করলাম এখানে, কারণ ইফের যে রুলস সেখানে উইল, ক্যান, মে এগুলো যোগ করতে হয়। তারা যদি শিক্ষিত হয়, ইফযুক্ত অংশ প্রেজেন্ট টেন্স, অন্য অংশে উইল, ক্যান, মে, তারপর ভার্বের বেস ফর্ম ব্যবহার করতে হয়। তারা কন্ট্রিবিউট করবে বেটার, আরও ভালোভাবে, টু দ্য প্রসপারিটি অফ দ্য কান্ট্রি, দেশের সমৃদ্ধিতে।
দ্য প্রসপারিটি অফ আওয়ার কান্ট্রি, সাবজেক্ট কিন্তু থার্ড পারসন সিঙ্গুলার, তাহলে এখানে এস বাই এস যুক্ত হবে, লাইয়ের সাথে এস যুক্ত হবে। লাইস নিহিত রয়েছে ইন দেয়ার প্রপার এডুকেশন, তাদের যথাযথ শিক্ষার মধ্যে। দেশের উন্নয়ন তাদের যথাযথ শিক্ষার মধ্যে নিহিত রয়েছে। সাবজেক্ট হিসেবে যা আছে এটাকেই রাখা যায়, অথবা ভার্বের সাথে আইএনজি যোগ করা যায়। এডুকেটিং এ ফার্মার, একজন কৃষককে শিক্ষিত করার অর্থ হলো থার্ড পারসন সিঙ্গুলার সাবজেক্ট, মিনস এডুকেটিং এ ফ্যামিলি অ্যান্ড এ নেশন, একটা পরিবার একটা জাতিকে শিক্ষিত করা। অ্যান্ড ইট হলো থার্ড পারসন সিঙ্গুলার, সুতরাং এখানেও ভার্বের সাথে এস বাই এস যোগ হবে। ইট রেজাল্টস, এটার ফলাফল হলো ইন গ্রেটার সাকসেস ইন এভরি সেক্টর অফ দ্য কান্ট্রি, প্রতিটি সেক্টরে এটা নিয়ে আসে আরও বেশি সফলতা, সাকসেস নিয়ে আসে। 4 নম্বর প্রশ্নটি এখানে শেষ হলো। আমরা এখন চলে আসলাম ন্যারেশনে। ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করতে হবে, তবে মাঝে মাঝে কিন্তু ইনডাইরেক্ট থেকেও ডাইরেক্ট করার প্রয়োজন হয়। হোয়াই আর ইউর চিলড্রেন ক্রাইং মাই ডটার, বলছে আমার মেয়ে, আমার কন্যা, এই শিশুরা কেন কান্না করছে। আমরা অনেক সময় আদর করে অনেককে এটা বলে থাকি যদি বয়স অনেক ছোট হয়ে থাকে, দে হ্যাভ বিন স্টার্ভিং। ওই মেয়েটা উত্তর দিচ্ছে তারা উপোস রয়েছে, তারা না খেয়ে আছে। হ্যাভ ইউ নান এলস ইন দ্য ওয়ার্ল্ড, পৃথিবীতে তোমার কি কেউ নেই। মাই হাজব্যান্ড ডাইড সাম মান্থস এগো, কয়েক মাস আগে আমার স্বামী মারা গিয়েছে। হি লেফট দেম নাইদার মানি নর এনি প্রপার্টি, তাদের জন্য কোনো টাকা পয়সা অথবা সম্পদ রেখে যায়নি। সো দে আর ইন গ্রেট ডিস্ট্রেস, সুতরাং তারা অনেক সমস্যায় আছে। দে হ্যাভ টু স্টার্ভ সামটাইমস, মাঝে মাঝে তাদেরকে উপোস থাকতে হয়। তখন কালিফ মানে খলিফা বলছে হোয়াট এ পিটি ইট ইজ, কি করুণা এটা। পিটি মানে হলো করুণা। তাহলে চলো আমরা এটা এখানেই সমাধান করি। কাউকে যখন কোনো সম্বোধন করা হয় তখন এভাবে করতে হয়, অ্যাড্রেসিং দ্য উমেন অ্যাজ হিজ ডটার, যেহেতু মাই ডটার বলেছে হিজ ডটার হয়ে যাবে। কে কথা বলছে আমরা শেষ পর্যায়ে এসে জানতে পেরেছি, খলিফা কথা বলেছেন। দ্য কালিফ আক্সড, প্রশ্ন করলে আক্সড হয়। মনে রাখতে হবে কোটেশন মার্কের ভিতরে যে ধরনের সেন্টেন্স, সেই ধরনের রিপোর্টিং ভার্ব ব্যবহার করতে হবে। ইন্টারোগেটিভ সেন্টেন্স থাকলে দ্যাট ব্যবহার করতে হয় না, ডব্লিউএইচ ওয়ার্ড থাকলে সেটাই ব্যবহার করতে হয়। আর যদি ইয়েস নো কোশ্চেন হয় ইফ বা ওয়েদার ব্যবহার করতে হয়। আরেকটি লক্ষণীয় বিষয়, যখন আমরা কোনো ডাইরেক্ট ন্যারেশনকে ইনডাইরেক্টে রূপান্তর করি তখন কিন্তু সাবজেক্ট ভার্ব স্ট্রাকচার হয়ে যায়। এখানে কি আছে, ডব্লিউএইচ ওয়ার্ড, ভার্ব, তারপরে সাবজেক্ট, কিন্তু আমরা কি করব, ডব্লিউএইচ ওয়ার্ড, সাবজেক্ট, তারপর ভার্ব, অর্থাৎ সাধারণ সেন্টেন্সের স্ট্রাকচার হয়ে যাবে। ওয়াই হার চিলড্রেন ওয়ার ক্রাইং, টেন্সেরও পরিবর্তন করতে হবে, ছিল আর হয়ে গেল ওয়ার। তখন মেয়েটি উত্তর দিচ্ছে, বলেছিলাম সেন্টেন্সের উপর ভিত্তি করে রিপোর্টিং ভার্ব নিতে হবে, যেহেতু প্রশ্নের উত্তর রিপ্লাইড বলবো। দ্য উমেন রিপ্লাইড দ্যাট দে হ্যাড বিন স্টার্ভিং, দে হ্যাড বিন, হ্যাভ ছিল, টেন্সের পরিবর্তন হয়েছে। আর যদি থার্ড পারসন প্রনাউন থাকে এটার কোনো পরিবর্তন করতে হয় না। খলিফা তখন আবার প্রশ্ন করলো, হ্যাভ ইউ নান এলস ইন দ্য ওয়ার্ল্ড, এটা কিন্তু ইয়েস নো কোশ্চেন। দ্য কালিফ অ্যাগেইন আস্কড ইফ, তখন আমরা কানেক্টর হিসেবে ডব্লিউএইচ ওয়ার্ড নিয়েছিলাম, এখন কিন্তু আমরা ইফ নিয়েছি, কারণ এখন ইয়েস নো কোশ্চেন। ইফ শি হ্যাড নান এলস ইন দ্য ওয়ার্ল্ড, সাবজেক্ট ভার্ব স্ট্রাকচারে হয়েছে, হ্যাভ ভিতরে গিয়ে টেন্স পরিবর্তন হয়ে হ্যাড হয়ে গিয়েছে। মেয়েটি তখন আবার উত্তর দিচ্ছে, কি উত্তর দিয়েছে, দ্য উমেন রিপ্লাইড দ্যাট মাই হাজব্যান্ড, হার হাজব্যান্ড ডাইড। যদি এরকম থাকে সাবজেক্ট এবং ভার্বের পাস্ট ফর্ম, তাহলে আমরা ন্যারেশন চেঞ্জ করার সময় হ্যাড এনে ভার্বের পাস্ট পার্টিসিপল ব্যবহার করব, হ্যাড ডাইড সাম মান্থস এগো। তার কথা শেষ হয়নি, আরও চলছে। শি অ্যাডেড দ্যাট হি লেফট দ্যাম, ওই যে বলেছিলাম সাবজেক্ট এবং ভার্বের পাস্ট ফর্ম থাকলে হ্যাড আনতে হবে। হি হ্যাড লেফট দ্যাম নাইদার মানি নর এনি প্রপার্টি, এখানে এইজ দ্বারা তার হাজব্যান্ডকে বোঝানো হয়েছে। সো থাকলে দাস দিতে হয়। সো দে ওয়ার ইন গ্রেট ডিস্ট্রেস। শি অলসো সেড দ্যাট, আরও কি বলেছে,
they had to, have to past form had to stop sometimes. তখন খলিফা বলছে, দ্য খলিফা এক্সক্লেমড উইথ সরো। এক্সক্লেমেটরি সেন্টেন্স সুস্পষ্টভাবে বোঝা যাচ্ছে, এক্সক্লেমেটরি চিহ্ন রয়েছে। আর এক্সক্লেমেটরি সেন্টেন্স বেশিরভাগ ক্ষেত্রে হোয়াট এবং হাউ দিয়ে শুরু হয়। এক্সক্লেমড উইথ সরো, উইথ জয়, উইথ হ্যাপিনেস, এই ধরনের ফ্রেজ আমরা ব্যবহার করব। কানেক্টর দ্যাট ব্যবহার করব। আর সাবজেক্ট ভার্ব স্ট্রাকচারে চলে আসবে। এই সাবজেক্ট ভার্ব শুরুতে চলে আসবে। ইট ইজ হয়ে গেল ইট ওয়াজ, এ পিটি, এ গ্রেট পিটি। নাউনের আগে গ্রেট যুক্ত করতে হয় এবং অ্যাডজেক্টিভের আগে ভেরি যুক্ত করতে হয়। এখানে অ্যাডজেক্টিভ নেই, পিটি হলো নাউন, তাই গ্রেট যুক্ত হয়েছে। আমরা এখন সমাধান করব কোশ্চেন 6। মডিফায়ার ব্যবহার করতে হবে। কি মডিফায়ার ব্যবহার করতে হবে সেটা কিন্তু ব্র্যাকেটেই নির্দেশনা দেওয়া আছে। তাহলে চলো আমরা সমাধান করি। ট্রেস ইউজ অ্যান অ্যাপোজিটিভ, দ্যাট মিনস এক্সট্রা ইনফরমেশন, যার উপর সেন্টেন্সের কোনো প্রভাব পড়বে না, অর্থাৎ এটা না দিলেও সেন্টেন্স ঠিক থাকবে। তাহলে আমরা বলতে পারি এখানে এক্সট্রা ইনফরমেশন হিসেবে ভাইটাল পার্টস অফ এনভায়রনমেন্ট। এটা আমি বাদ দিয়ে পড়লেও কিন্তু হচ্ছে ট্রিজ আর ইসেনশিয়াল ফর মেনটেনিং ইকোসিস্টেম। উদ্ভিদ ইকোসিস্টেম মেনটেন করার জন্য খুবই অপরিহার্য। পরিবেশের যে ভারসাম্য সেটা মেনটেন করার জন্য খুবই দরকার। উইদাউট ট্রিজ, গাছ ছাড়া, দ্য ব্যালেন্স অফ ইকোসিস্টেম, পরিবেশের যে ভারসাম্য, উইল বি পোস্ট মডিফাই দ্য ভার্ব, ভার্বকে মডিফাই করে থাকে অ্যাডভার্ব, কমপ্লিটলি লস্ট। পরিবেশের ভারসাম্য, ইকোসিস্টেম, একটার সাথে একটার যে সম্পর্ক রয়েছে, একটা জিনিস আরেকটা জিনিসের উপর নির্ভর করে বেঁচে থাকে, এটাকে ইকোসিস্টেম বলা হয়। সেটা কমপ্লিটলি লস্ট হয়ে যাবে, ভারসাম্য হারিয়ে ফেলবে। ট্রিজ প্রোভাইড আস উইথ এলিমেন্টস, নাউনকে মডিফাই করবে। নাউনকে মডিফাই করে থাকে অ্যাডজেক্টিভ। ভেরিয়াস এলিমেন্টস, গাছ আমাদের বিভিন্ন উপাদান দিয়ে থাকে। উইদাউট হুইচ, যেগুলো ছাড়া উই ক্যান নট লিভ অন দিস আর্থ, পৃথিবীতে আমরা বেঁচে থাকতে পারবো না। ইট ইজ ম্যাটার অফ কনসার্ন, মডিফাই দ্য নাউন। তাহলে নাউনকে মডিফাই করে কে? অ্যাডজেক্টিভ। আমরা বলবো গ্রেট কনসার্ন। এটা একটা অত্যন্ত উদ্বেগের বিষয় যে উই আর ফেলিং ট্রিজ, আমরা গাছ কেটে ফেলছি। পোস্ট মডিফাই দ্য ভার্ব, পোস্ট মানে হলো পরবর্তী, দ্যাট মিনস যে ভার্বটা আমরা ফেলে এসেছি তাকে মডিফাই করব। আর প্রি মানে হলো পূর্বে, যেমন এলিমেন্টসকে মডিফাই করব। এখানে আমরা গাছ কেটে ফেলছি ইনডিসক্রিমিনেটলি, নির্বিচারে। অ্যাজ এ ডায়ার কনসিকুয়েন্স, ভয়াবহ পরিণতি হিসেবে, দ্য গ্লোবাল টেম্পারেচার ইজ রাইজিং, আবারও ভার্বকে মডিফাই করবে। কে মডিফাই করবে? অ্যাডভার্ব, র্যাপিডলি। কখন, কোথায়, কিভাবে, এই প্রশ্নের উত্তরগুলো অ্যাডভার্ব দিয়ে থাকে। বেড়ে যাচ্ছে কিভাবে? র্যাপিডলি, দ্রুত। দ্য এক্সিস্টেন্স অফ ফ্লোরা অ্যান্ড ফাউনা, উদ্ভিদ এবং প্রাণী, নির্দিষ্ট এলাকার উদ্ভিদ এবং প্রাণীকে ফ্লোরা অ্যান্ড ফাউনা বলা হয়। ইজ অ্যাট অ্যান অ্যাকিউট রিস্ক বা অ্যালার্মিং রিস্ক, মারাত্মক ঝুঁকিতে রয়েছে। পোলার আইস ক্যাপস আর মেল্টিং, দুই মেরুতে যে আইস ক্যাপস রয়েছে, বরফের পাহাড় রয়েছে, সেগুলো গলে যাচ্ছে। অ্যান্ড ইউজ এ নাউন অ্যাডজেক্টিভ, দ্যাট মিনস নাউন ব্যবহার করব কিন্তু অ্যাডজেক্টিভের কাজ করবে। এটা আমাদের কমন সেন্সে বলছে, সি লেভেলের কথা বলছে। সি নাউন কিন্তু এই মুহূর্তে অ্যাডজেক্টিভের কাজ করবে। সি লেভেল ইজ রাইজিং, সাগরের যে লেভেল আছে, পানির যে উচ্চতা আছে, সেটা বেড়ে যাচ্ছে। ইউজ এ প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ, ভার্বের সাথে আইএনজি যুক্ত হলে প্রেজেন্ট পার্টিসিপল বলে, সাথে আরেকটা ওয়ার্ড দিলেই ফ্রেজ হয়ে গেল। ফ্রেজ মানে হলো শব্দগুচ্ছ। বিং কনশাস, সচেতন হয়ে, উই ক্যান অ্যাভয়েড সাচ এ ক্যাটাস্ট্রফি, এই ধরনের দুর্ভোগকে আমরা অ্যাভয়েড করতে পারি। ইফ উই ওয়ান্ট টু কিপ আওয়ার আর্থ, ইউজ এ নাউন অ্যাডজেক্টিভ। নাউন অ্যাডজেক্টিভ কি ইতিমধ্যে তোমরা ধারণা পেয়ে গেছো। নাউন ব্যবহার করব কিন্তু অ্যাডজেক্টিভের কাজ করবে। আমাদের পৃথিবীটা একটা গ্রহ, তাহলে আমরা এখানে প্ল্যানেট বলতে পারি। ইফ ইউ ওয়ান্ট টু কিপ আওয়ার প্ল্যানেট আর্থ সেফ অ্যান্ড সাউন্ড, আমাদের গ্রহ পৃথিবীকে যদি নিরাপদ রাখতে চাই, উই হ্যাভ টু প্ল্যান্ট ট্রিজ অ্যান্ড প্রোটেক্ট আওয়ার ফরেস্ট, আমাদেরকে গাছ রোপণ করতে হবে এবং বনাঞ্চলকে রক্ষা করতে হবে। কোশ্চেন 6 এখানেই শেষ হলো। এখন আমরা
চলে আসলাম কোশ্চেন 7। অ্যাপ্রোপ্রিয়েট সেন্টেন্স কানেক্টর ব্যবহার করতে হবে, কনজাংশন ব্যবহার করতে হবে, দ্যাট মিন্স লিঙ্কিং ওয়ার্ডস ব্যবহার করতে হবে। এই লিঙ্কিং ওয়ার্ডস ব্যবহার করতে স্টুডেন্টরা অনেক সময় দ্বিধাদ্বন্দ্বে পড়ে যায়, তবে যুক্তিসঙ্গত যে কোনো উত্তরই গ্রহণযোগ্য হবে। অনেক ক্ষেত্রে অনেক উত্তর গ্রহণযোগ্য, যৌক্তিক হলে সবই কারেক্ট হিসেবে ধরে নেওয়া হবে। মোবাইল ফোন ইজ এ মিরাকল অফ মডার্ন সায়েন্স। আধুনিক বিজ্ঞানের একটি অলৌকিক জিনিস হলো মোবাইল ফোন। ইট হ্যাজ ব্রট অ্যাবাউট এ রেভলিউশনারি ডেভেলপমেন্ট। এটা এনেছে একটি বৈপ্লবিক পরিবর্তন ইন দ্য আরেনা অফ কমিউনিকেশন, যোগাযোগের ক্ষেত্রে। এখন আমরা সেই জিনিসগুলো বলবো কি কি এনেছে। ফার্স্টলি, প্রথমত, ইট হ্যাজ এলিমিনেটেড ডিস্টেন্স, দূরত্বকে দূর করেছে, অ্যান্ড প্রমোটেড হিউম্যান রিলেশনশিপ, এবং মানুষের মধ্যে যে সম্পর্ক সেটাকে উন্নত করেছে। দ্বিতীয়ত, সেকেন্ডলি, ইট হেল্পস টু প্রমোট বিজনেস, ব্যবসা বাণিজ্য সম্প্রসারণে এটা সহায়তা করছে। বাই গিয়ারিং দ্য পেস অফ বিজনেস, বিজনেসের গতিকে বাড়িয়ে। ইট এনশিওরস দ্য স্মুথ গ্রোথ অফ ইকোনমি, অর্থনীতির মসৃণ সমৃদ্ধি বা প্রবৃদ্ধিকে এটা নিশ্চিত করছে। তৃতীয়ত, আমরা ফার্স্টলি সেকেন্ডলি বলেছি, এখন আমরা থার্ডলি বলবো। থার্ডলি, ইট ক্যান সলভ মেনি প্রবলেমস অফ ম্যাথমেটিক্স, ম্যাথমেটিক্সের অনেক সমস্যা এটা সমাধান করতে পারে। আমরা জানি মোবাইল ফোনে ক্যালকুলেটর থাকে, এমনকি সায়েন্টিফিক ক্যালকুলেটরও থাকে। দাস, এভাবেই ইট হ্যাজ বিকাম এ ডেইলি নেসেসিটি, এটা আমাদের একটা দৈনন্দিন প্রয়োজনীয় জিনিস হয়ে দাঁড়িয়েছে। কিন্তু হাউএভার ইট ইজ নট ফ্রি ফ্রম ডিমেরিটস, এটার যে ডিমেরিট সেটা থেকে সে মুক্ত নয়, এটার ক্ষতিকর দিকও রয়েছে। উদাহরণস্বরূপ, ফর এক্সাম্পল, ইট বিকামস ডেট্রিমেন্টাল টু দ্য রেকলেস ইউজার্স, যারা রেকলেস ইউজার্স রয়েছে, বেপরোয়াভাবে যারা মোবাইল ফোন ব্যবহার করে, তাদের জন্য এটা ক্ষতিকর হয়ে থাকে। হ্যান্স, সেহেতু দ্য ইউজ অফ মোবাইল ফোন বাই দ্য টিনেজার্স হ্যাজ টু বি রেগুলেটেড, যারা টিনেজার্স রয়েছে 13 থেকে 19 বছর বয়সীদের সাধারণত টিনেজার বলা হয়ে থাকে, তাদের মোবাইল ফোন ব্যবহার নিয়ন্ত্রিত হতে হবে। আদারওয়াইজ, অন্যথায় দে উইল গো টু রুইন, তারা ধ্বংস হয়ে যাবে। এছাড়া বিসাইডস, ইফ ইউ ওয়ান্ট টু সেভ আওয়ার ইয়াং জেনারেশন, আমাদের তরুণ প্রজন্মকে যদি আমরা রক্ষা করতে চাই, উই হ্যাভ টু বি মোর ভিজিল্যান্ট, আমাদেরকে আরও বেশি সতর্ক হতে হবে, সতর্ক দৃষ্টি রাখতে হবে। স্পেশালি, বিশেষ করে প্যারেন্টস, টিচার্স অ্যান্ড নেইবার্স, বাবা মা, শিক্ষক, প্রতিবেশী ক্যান প্লে পজিটিভ রোল, তারা ভালো একটা ভূমিকা রাখতে পারে ইন দিস রিগার্ড, এই বিষয়ে। অন দি আদার হ্যান্ড, অন্যদিকে, পিপল হু আর অ্যাডিক্টেড টু ওয়ান্টন মোবাইল ফোন, যারা মোবাইল ফোনে খুবই আসক্ত, হ্যাভ টু বি মোর কশাস, তাদেরকে আরও বেশি সতর্ক হতে হবে। ইফ দে মেনটেইন অ্যাবস্টিনেন্স, তারা যদি বিরত থাকতে পারে, ইট উইল পজিটিভলি ইনফ্লুয়েন্স দেয়ার অফস্প্রিংস, তাদের যে সন্তান সন্ততি রয়েছে তাদেরকে পজিটিভলি প্রভাবিত করবে। এই ছিল উত্তরগুলো। আমরা এখন চলে আসলাম কোশ্চেন 8। এখানে যে ওয়ার্ডগুলো আন্ডারলাইন করা আছে সেই ওয়ার্ডগুলোই এখানে আলাদা করে দেওয়া আছে, এবং এইখানে যে অর্থে ওয়ার্ডগুলো ব্যবহার করা হয়েছে ঠিক সেই অর্থে তাদের বিপরীতার্থক অথবা সমার্থক লিখতে হবে। অ্যান্টোনিম মানে হলো বিপরীতার্থক, সিনোনিম মানে হলো সমার্থক। সরাসরি আমরা অ্যান্সারে চলে যাচ্ছি। আইডিয়াল বিপরীতার্থক হবে ইমপারফেক্ট অথবা ডিফেক্টিভ, যে কোনো একটা লিখতে হবে, দুইটা লেখা যাবে না। অবিডিয়েন্ট বিপরীতার্থক ডিসঅবিডিয়েন্ট, বাধ্যগত অবাধ্যগত। ডিরেল বিপদগামী হওয়া, সমার্থক হবে ডেভিয়েট, বিচ্ছিন্ন হওয়া। রাইট সমার্থক হবে পারফেক্ট, ম্যাটেরিয়ালাইজ বাস্তবে রূপ দেওয়া। এমবডি কল্পনাকে বাস্তবে রূপ দেওয়া সমার্থক হিসেবে ব্যবহার করা হয়েছে। ওয়ার্থি মূল্যবান, যোগ্য, মেরিটোরিয়াস অথবা গুড, যে কোনো একটা লিখতে হবে। জিল উৎসাহ উদ্দীপনা, ভিগার অথবা ইনথিউজিয়াজম, যে কোনো একটি লিখব। যেখানে অপশন দিয়ে দুটি আছে আমরা একটি লিখব। ডিভোট সিনোনিম হবে ডেডিকেট,
রেগুলার, ইরেগুলার। লেজার বিপরীতার্থক ওয়ার্ক অথবা বিজি। ফ্রুগাল মিতব্যয়ী। প্রডিগাল যে অনেক বেশি খরচ করে তাকে প্রডিগাল বলা হয়। নোবেল বিপরীতার্থক অফেন্সিভ। স্কোয়ান্ডার সমার্থক স্পেন্ড, অপচয় করা, ব্যয় করা। আনফরচুনেটলি, আন বাদ দিলেই পেয়ে যাচ্ছি ফরচুনেটলি। গ্রামারের সর্বশেষ প্রশ্ন কোশ্চেন 9, পাংচুয়েশন মার্ক ব্যবহার করব। চলো আমরা এটাকে এখানেই সমাধান করি। জেরি ইউ লুক লাইক মাই মাদার, সেন্টেন্স কমপ্লিট হয়েছে অথচ ফুল স্টপ নেই, এটা তো হতে পারে না, এখানে ফুল স্টপের প্রয়োজন আছে। ডু ইউ মিট ইউর মাদার ফ্রিকুয়েন্টলি, প্রায় কি তুমি তোমার মায়ের সাথে সাক্ষাৎ করো, প্রশ্ন করেছে, প্রশ্নবোধক চিহ্ন প্রয়োজন আছে। নতুন করে যেহেতু শুরু হয়েছে এখানে ক্যাপিটাল লেটারেরও প্রয়োজন আছে। হোয়েন হ্যাভ ইউ মেট হার, আরেকটি প্রশ্ন করেছে, সুতরাং আরেকটি প্রশ্নবোধক চিহ্ন দিলাম। ডাজ শি ভিজিট ইউ, সে কি তোমাকে দেখতে আসে, এটাও ক্যাপিটাল লেটার হবে। এবং যেহেতু আবারও প্রশ্নবোধক চিহ্ন দিলাম। একটি সেন্টেন্স 3 ভাবে কমপ্লিট হয়, এক্সক্লেমেটরি চিহ্ন দিয়ে, ফুল স্টপ দিয়ে এবং কোশ্চেন মার্ক দিয়ে। তাই তো এই কোশ্চেন মার্কের পরে আমরা ক্যাপিটাল লেটার ব্যবহার করেছি, এই কোশ্চেন মার্কের পরেও আমরা ক্যাপিটাল লেটার ব্যবহার করেছি। নতুন করে সেন্টেন্স শুরু হয়েছে, সেন্টেন্সের শুরুতে ক্যাপিটাল লেটার, এটা আমাদের সবার জানা আছে। শি অফেন ভিজিটস মি, সেন্টেন্স শেষ। শি সেন্ডস গিফটস ফর মি, আবারও সেন্টেন্স শেষ। ডিড ইউ সি দ্য স্কেটস আই পুট অন ইয়েস্টারডে, গতকালকে যে আমি স্কেট পরেছিলাম, এক ধরনের জুতো যেটা দিয়ে স্কেটিং করা হয়, সেটা কি তুমি দেখেছো? আচ্ছা, এটা ফুল স্টপ হবে, কমা হয়ে গেছে। শি সেন্ডস গিফটস ফর মি, ডিড ইউ সি দ্য স্কেটস আই পুট অন ইয়েস্টারডে, কোশ্চেন করেছে, কোশ্চেন মার্ক দিলাম। হোয়াই ডু ইউ নট লিভ উইথ হার, আবারও প্রশ্ন করেছে লেখক। ডাজেন্ট, ডিটা তো অবশ্যই ক্যাপিটাল লেটার দিব। ডাজেন্ট ইউর হার্ট ব্লিড ফর হার, তোমার হৃদয় কি ব্যথিত হয় না? আই এম ফ্যাটেড টু লিভ অ্যালোন, আই এমকে শর্ট ফর্ম করেছে, সুতরাং এখানে একটি অ্যাপোস্ট্রফির প্রয়োজন আছে। আমার ভাগ্যটাই এভাবে, আমাকে একা বাঁচতে হবে, একা বেঁচে থাকাই আমার ভাগ্য। ফুল স্টপ দিয়ে দিলাম, এর মাধ্যমে পাংচুয়েশন মার্ক শেষ হয়ে গেল। আশা করি কোনো পাংচুয়েশন মার্ক বাদ পড়েনি। আমরা এখন চলে গেলাম রাইটিং পার্টে। রাইট অ্যান অ্যাপ্লিকেশন টু দ্য প্রিন্সিপাল অফ ইউর কলেজ আস্কিং ফর পারমিশন টু অ্যারেঞ্জ এ স্টাডি ট্যুর, স্টাডি ট্যুরের পারমিশন চেয়ে প্রিন্সিপালের কাছে একটি অ্যাপ্লিকেশন, মার্কস 10। তারপর একটি প্যারাগ্রাফ, প্যারাগ্রাফের বিষয় হলো দ্য ইম্পর্টেন্স অফ স্পোর্টস, কিছুটা ব্যতিক্রমধর্মী, মার্কস 15। এবং 12 নম্বরে আরও একটি প্যারাগ্রাফ, টেকনিক্যাল এডুকেশন অ্যান্ড জেনারেল এডুকেশন, এই দুইটার মধ্যে কম্পেয়ার এবং কন্ট্রাস্ট, তুলনা করতে হবে, সাদৃশ্য বৈসাদৃশ্য দেখাতে হবে, তার জন্য মার্কস রয়েছে 15। এই হলো রাইটিং 40 মার্কস। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি ভিডিওটি থেকে তোমরা কিছুটা হলেও উপকৃত হয়েছ। তোমাদের জন্য এই চ্যানেলে রয়েছে ইংরেজি প্রথম পত্র এবং ইংরেজি দ্বিতীয় পত্রের সকল বোর্ডের সমাধান। আশা করি সবগুলো ভিডিও যদি দেখতে পারো, ইংরেজিতে তোমাদের দক্ষতা নিঃসন্দেহে বৃদ্ধি পাবে। চ্যানেলটি যাদের সাবস্ক্রাইব করা আছে তোমাদেরকে আন্তরিক অভিনন্দন জানাই। আর যাদের সাবস্ক্রাইব করা নেই, প্রতিটি ভিডিও নিয়মিত আপডেট পাওয়ার জন্য এখনই সাবস্ক্রাইব করে নাও। কথা হবে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।